ওয়েলকাম টু ইনফিনিটি ল হাউস ইউটিউব চ্যানেল। আমি বিপ্লব কুমার শীল আপনাদের সাথে আছি আজকের বুক রিডিং কন্টেন্টে। আমাদের আজকের বুক রিডিং কন্টেন্টের বিষয় আইনের বিধান ইউনিক, কেস রেফারেন্স সহ মূল আইন ও নতুন প্রশ্ন উত্তরের আলোকে রচিত সাক্ষ্য আইনের সর্বশেষ সংশোধন সহ বইটি বাংলাদেশ বার কাউন্সিল ও জুডিশিয়াল সার্ভিস কমিশনের এমসিকিউ লিখিত ও ভাইবা পরীক্ষার সহায়িকা। বইটির লেখক বিধান বিশ্বাস, অ্যাডভোকেট, হাইকোর্ট বিভাগ, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। ইনফিনিটি ল হাউস ইউটিউব চ্যানেলে আইনের বুক রিডিং কন্টেন্ট ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওর লিঙ্কগুলো পরিচিত জনের মাঝে শেয়ার করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ থাকবে। এবং ইতিমধ্যে যারা ইনফিনিটি ল হাউস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন শুরু করা যাক আমাদের আজকের কন্টেন্ট। আইনের বিধান ইউনিক, কেস রেফারেন্স সহ বইয়ের ফৌজদারি কার্যবিধি 1898 এর 7ম ভাগ ধারা 405 থেকে। ধারা 405, ক্রোকৃত সম্পত্তি পুনরুদ্ধারের আবেদন অগ্রাহ্য হলে তার বিরুদ্ধে অ্যাপিল ফ্রম অর্ডার রিজেক্টিং অ্যাপ্লিকেশন ফর রিস্টোরেশন অফ অ্যাটাচড প্রপার্টি। কোনো আদালত সম্পত্তি বা সম্পত্তির বিক্রয়লব্ধ অর্থ প্রদানের জন্য কোনো লোকের 89 ধারা অনুযায়ী দায়েরকৃত আবেদনপত্র নাকচ করলে তিনি সেই আদালতে আপিল করতে পারেন যে আদালতে পূর্ববর্তী আদালতের আদেশের বিরুদ্ধে সাধারণ আপিল করা চলে। এক কথায় উত্তর, সম্পত্তি ক্রোকি পুনরুদ্ধারের আবেদন আদালত অগ্রাহ্য করলে তার বিরুদ্ধে প্রতিকার কি? আপিল। ধারা 406, শান্তিরক্ষা বা সদাচরণের মুচলেকার আদেশের বিরুদ্ধে অ্যাপিল ফ্রম অর্ডার রিকোয়ারিং সিকিউরিটি ফর কিপিং দ্য পিচ অর ফর গুড বিহেভিয়ার। কোনো ম্যাজিস্ট্রেট কোনো লোককে 118 ধারা অনুসারে শান্তি বা সদাচরণের জন্য জামানত দেওয়ার আদেশ দিলে সেই ব্যক্তি উক্ত আদেশের বিরুদ্ধে দায়রা আদালতে আপিল দায়ের করতে পারবে। এক কথায় উত্তর, দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর 1898 এর 118 ধারার অধীন শান্তিরক্ষা বা সদাচরণের মুচলেকা প্রদানের আদেশ দিলে তার বিরুদ্ধে প্রতিকার কি? আপিল। ম্যাজিস্ট্রেট প্রদত্ত দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর 1898 এর 118 ধারার অধীন শান্তিরক্ষা বা সদাচরণের মুচলেকার আদেশের বিরুদ্ধে আপিল করবেন কোন আদালতে? দায়রা জজ আদালতে। উচ্চ আদালতের নজির 123 ধারায় করা রেফারেন্সে দায়রা বিচারক দ্বারা প্রদত্ত আদেশ ম্যাজিস্ট্রেটের আদেশ না হওয়ায় উহা 406 ধারায় আপিলযোগ্য নয়। 12 CRLJ 257। ইহা মীমাংসিত আইন যে ফৌজদারি আপিল আদালত সংক্ষিপ্ত আকারে আপিল খারিজ করলে উক্ত আদালত রায় লিখিতে বাধ্য নয়। 17 CRLJ 309। ধারা 406 এর ক, জামানত গ্রহণ করতে অস্বীকার করা বা জামানত নাকচ করার আদেশের বিরুদ্ধে অ্যাপিল ফ্রম অর্ডার রিফিউজিং টু accept or rejecting a surety। জামানত গ্রহণ করতে অস্বীকার বা জামানত নাকচ করে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা জেলা ম্যাজিস্ট্রেট আদেশের বিরুদ্ধে দায়রা আদালতে আপিল করতে হবে। এক্ষেত্রে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদেশের বিরুদ্ধে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের নিকট আবেদন করতে হবে। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদেশের বিরুদ্ধে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নিকট এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটের আদেশের বিরুদ্ধে জেলা ম্যাজিস্ট্রেটের নিকট আবেদন করতে হবে। ধারা 407, দ্বিতীয় বা তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট প্রদত্ত দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল ফ্রম সেন্টেন্স অফ ম্যাজিস্ট্রেট অফ দ্য সেকেন্ড অর থার্ড ক্লাস। দ্বিতীয় বা তৃতীয় শ্রেণীর কোনো ম্যাজিস্ট্রেটের বিচারে দণ্ডিত কোনো ব্যক্তি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নিকট আপিল দায়ের করতে পারবে। তিনি আপিলটি নিজে শুনতে ও নিষ্পত্তি করতে পারবেন অথবা নিষ্পত্তির জন্য অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নিকট হস্তান্তর করতে পারবেন।
এক কথায় উত্তর। তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট প্রদত্ত দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল করতে হয় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে। উচ্চ আদালতের নজির। আপিল দায়েরের সংগঠিত বিলম্ব মার্জনা করা যায়। 5 BLD 218 1982 সালের 24 নং অধ্যাদেশের মাধ্যমে ধারা 407 এবং যে সংশোধন করা হয়েছে তাতে দ্বিতীয় ও তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেটদের দেওয়া দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল শ্রবণের ক্ষমতা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটদের দেওয়া হয়েছে। 35 DLR 148 ধারা 408 যুগ্ম দায়রা জজ এবং প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট প্রদত্ত দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল। অ্যাপিল ফ্রম সেন্টেন্স অফ জয়েন্ট সেশন জাজ অ্যান্ড ম্যাজিস্ট্রেটস অফ দ্য ফার্স্ট ক্লাসেস। যখন কোনো ব্যক্তি কোনো যুগ্ম দায়রা জজ বা কোনো প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটের বিচারে দণ্ডিত হয়, সেই ব্যক্তি দায়রা জজের নিকট আপিল দায়ের করতে পারবে। তবে শর্ত থাকে যে ক কোনো মামলায় যুগ্ম জেলা জজ 5 বছরের বেশি কারাদণ্ডের শাস্তি প্রদান করলে সকল বা যে কোনো দণ্ডিত ব্যক্তিকে হাইকোর্ট বিভাগে আপিল দায়ের করতে হবে। যখন কোনো ব্যক্তি কোনো মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কর্তৃক দণ্ডবিধির 124 ক ধারায় বর্ণিত অপরাধে বিচারের জন্য বিশেষভাবে ক্ষমতাপ্রাপ্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কর্তৃক দণ্ডিত হয়, তখন হাইকোর্ট বিভাগে আপিল দায়ের করতে হবে। এক কথায় উত্তর। যুগ্ম দায়রা জজ 5 বছরের দণ্ডাদেশ দিলে সেই দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল দায়ের করতে হবে দায়রা জজের নিকট। প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটের দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল দায়ের করতে হবে কোন আদালতে? দায়রা জজ আদালতে। একজন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল করতে হবে দায়রা জজ আদালতে। চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট 7 বছরের কারাদণ্ডাদেশ দিলে আপিল দায়ের করতে হবে মহানগর দায়রা আদালতে। চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট 7 বছরের কারাদণ্ডাদেশ দিলে উক্ত আদেশের বিরুদ্ধে আপিল দায়ের করতে হবে দায়রা আদালতে। যুগ্ম দায়রা জজ 5 বছরের অধিক কারাদণ্ড দিলে আপিল দায়ের করতে হবে হাইকোর্ট বিভাগে। যুগ্ম দায়রা জজ 7 বছরের কারাদণ্ড আরোপ করলে উক্ত দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল করতে হবে হাইকোর্ট বিভাগে। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা বিচারিক ম্যাজিস্ট্রেট দণ্ডবিধির 124 ক ধারায় শাস্তি দিলে কোথায় আপিল করতে হবে? হাইকোর্ট বিভাগে। উচ্চ আদালতের নজির। জরিমানার টাকা প্রদানের ব্যর্থতার কারণে কারাদণ্ডাদেশের আদেশ প্রদান করা হলে উহা মূল অপরাধের শাস্তি নয়, বরং আদালত অবমাননার শাস্তি। 21 DLR WP 46 আপিল ও রিভিশন শ্রবণের জন্য গ্রহণ করা ধারা 17 এর উপধারা 4 এ উল্লেখিত জরুরি আবেদনের অন্তর্গত নয়। ধারা 9, 17, 408 এবং 409 ধারা একত্রে বিবেচনা করা হলে ইহা প্রতীয়মান হয় যে ভারপ্রাপ্ত দায়রা জজ আপিল শ্রবণের জন্য গ্রহণ করতে পারবেন না। 50 DLR 192 ধারা 409 কিভাবে দায়রা আদালতে আপিল শুনানি হয়? অ্যাপিল টু কোর্ট অফ সেশন হাউ হেয়ার্ড। দায়রা আদালতে যে দায়রা জজের নিকট পেশকৃত আপিল দায়রা জজ বা অতিরিক্ত দায়রা জজ শ্রবণ করবেন, তবে শর্ত থাকে যে অতিরিক্ত দায়রা জজ যে আপিল শ্রবণ করবেন সেগুলো সম্পর্কে সরকার সাধারণ বা বিশেষ আদেশ দ্বারা নির্দেশ দেন কিংবা দায়রা জজ যেগুলো তার নিকট অর্পণ করেন। উচ্চ আদালতের নজির। যে পণ্য সম্পর্কে বিচার হয়েছে তা 1956 সালের অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইনের বিজ্ঞপ্তির মধ্যে পড়ে না। এক্ষেত্রে যে ম্যাজিস্ট্রেট অপরাধটির বিচার করেছেন তিনি বিশেষ ম্যাজিস্ট্রেট ছিলেন এবং তিনি বিশেষ ম্যাজিস্ট্রেট হওয়ার কারণে তার আদেশ আপিলযোগ্য না হলেও এক্ষেত্রে তার আদেশটির বিরুদ্ধে সাধারণভাবে আপিল চলবে। 11 DLR 172 আপিল ও রিভিশন শ্রবণের জন্য গ্রহণ করা ধারা 17 এর উপধারা 4 তে জরুরি আবেদনের অন্তর্গত নয়। ধারা 9, 17, 408 এবং 409 একত্রে বিবেচনা করা হলে ইহা প্রতীয়মান হয় যে ভারপ্রাপ্ত দায়রা জজ আপিল শ্রবণের জন্য গ্রহণ করতে পারবেন না। 50 DLR 192 ধারা
410 দায়রা আদালত প্রদত্ত দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল ফ্রম সেন্টেন্স অফ কোর্ট অফ সেশন। দায়রা জজ বা অতিরিক্ত দায়রা জজের বিচারে সাজাপ্রাপ্ত লোক হাইকোর্ট বিভাগে আপিল করতে পারবেন। এক কথায় উত্তর, দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর 1898 এর বিধান অনুসারে অতিরিক্ত দায়রা জজ প্রদত্ত দণ্ডের বিরুদ্ধে আপিল করতে হবে কোথায়? হাইকোর্ট বিভাগে। দায়রা জজ বা অতিরিক্ত দায়রা জজ প্রদত্ত দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল দায়ের করতে হয় হাইকোর্ট বিভাগে। উচ্চ আদালতের নজির। আমাদের ফৌজদারি আইন বিজ্ঞানে ফৌজদারি আপিল নিষ্পত্তির এই কৌশল সম্পূর্ণরূপে অপরিচিত এবং সেই কারণে অবাঞ্ছিত এই কৌশল অনুমোদিত হলো 57 DLR AD 129। আপিল করেন নাই এমন আসামি ফজলুল হকের খালাসের আদেশ যদি আমরা প্রদান না করি তাহলে ইহার অর্থ দাঁড়ায় যে একটি অবৈধ আদেশকে স্থায়ী করার অনুমতি দিতেছি। সেই দৃষ্টিকোণ থেকে হতে দণ্ডাজ্ঞ ও শাস্তির সম্পূর্ণ আদেশ রদ হবে এবং হাজির আসামি ফজলুল হকও এই আদেশের সুবিধা পাবে। 38 DLR 287। ধারা 412 আসামি দোষ স্বীকার করলে কতিপয় ক্ষেত্রে আপিল চলে না। নো অ্যাপিল ইন সার্টেন কেস হোয়েন অ্যাকিউজড প্লেডস গিলটি। আসামির দোষ স্বীকারের ভিত্তিতে দণ্ড হলে দণ্ডের পরিমাণ বা দণ্ডাদেশের বৈধতা ব্যতীত উক্ত দণ্ডের বিরুদ্ধে আপিল চলে না। এক কথায় উত্তর, দোষ স্বীকার করায় আদালত আসামিকে দণ্ডিত করে। এক্ষেত্রে সংক্ষুব্ধ আসামি রিভিশন করতে পারবে এবং আপিল করতে পারবে না। দোষ স্বীকার করার প্রেক্ষিতে প্রদত্ত রায়ের বিরুদ্ধে আসামি কোন প্রশ্নে আপিল করতে পারবে? দণ্ডের প্রশ্নে। উচ্চ আদালতের নজির। অভিযুক্ত ব্যক্তি দোষ স্বীকারোক্তির ভিত্তিতে দণ্ড দান করা হলে দণ্ডপ্রাপ্ত ব্যক্তি কর্তৃক আপিলের অধিকার থাকবে না। 56 DLR 494 অভিযুক্তকে তার দোষ স্বীকারের ভিত্তিতে সাজা প্রদান করা যাবে, তবে উক্ত দণ্ডাদেশ সমর্থন করার মতো নথিভুক্ত সাক্ষ্য প্রমাণাদি ছাড়া দণ্ডাদেশ যথার্থ নয়। 22 DLR 217 নোট, ফৌজদারি কার্যবিধির উক্ত ধারার অধীন কতিপয় ক্ষেত্রে আপিল চলে না, তবে রিভিশন করা যেতে পারে। ধারা 413 তুচ্ছ মামলায় কোনো আপিল নাই। নো অ্যাপিল ইন প্রিটি কেস। দায়রা আদালত কেবলমাত্র অনধিক 1 মাস কারাদণ্ড দিলে কিংবা দায়রা আদালত বা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা প্রথম শ্রেণীর অন্য কোনো ম্যাজিস্ট্রেট অনধিক 50 টাকা জরিমানা করলে সাজাপ্রাপ্ত লোক কোনো আপিল করতে পারে না। ব্যাখ্যা। উক্ত আদালত বা ম্যাজিস্ট্রেট মূল শাস্তি স্বরূপ কারাদণ্ড না দিয়ে জরিমানা অনাদায়ে সাজার আদেশ দিলে উক্তরূপ সাজার বিরুদ্ধে কোনো আপিল চলবে না। এক কথায় উত্তর, দায়রা আদালত অনধিক কত মাসের দণ্ড দিলে আপিল চলে না? 1 মাস। যদি আদালত শুধু জরিমানা আরোপ করে এবং জরিমানা প্রদানের ব্যর্থতার কারণে দণ্ড আরোপ করে, উক্ত দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল করা যায় না। নোট, ফৌজদারি কার্যবিধির উক্ত ধারার অধীন শর্ত সাপেক্ষে আপিল করা যাবে, তবে অন্যান্য ক্ষেত্রে রিভিশন দায়েরের আইনগত কোনো বাধা নেই। ধারা 414 সংক্ষিপ্ত বিচারের কতিপয় সাজার বিরুদ্ধে আপিল নাই। নো অ্যাপিল ফ্রম সার্টেন সামারি কনভিকশনস। অত্র কার্যবিধিতে ইতপূর্বে যাই উল্লেখ থাকুক না কেন, সংক্ষিপ্তভাবে বিচারকৃত কোনো মামলায় 260 ধারা অনুযায়ী কাজ করতে ক্ষমতাবান কোনো ম্যাজিস্ট্রেট কেবলমাত্র অনধিক 200 টাকা জরিমানা করলে সাজাপ্রাপ্ত লোক কোনো আপিল করতে পারবে না। এক কথায় উত্তর, সংক্ষিপ্ত বিচার পদ্ধতিতে ম্যাজিস্ট্রেট অনধিক কত টাকা জরিমানা করলে ওই আদেশের বিরুদ্ধে আপিল করা যাবে না? 200 টাকা। সংক্ষিপ্ত বিচারে অনধিক 200 টাকা অর্থদণ্ড হলে ওই আদেশের বিরুদ্ধে প্রতিকার হলো রিভিশন। একটি মামলা সংক্ষিপ্ত বিচারে প্রদত্ত 150 টাকার অর্থদণ্ডের বিরুদ্ধে দায়েরকৃত আপিলে আপিল আদালত এটি সরাসরি খারিজ করবেন। নোট, বিচার সাধারণ 2 ধরনের পদ্ধতিতে হয়ে থাকে, যথা সাধারণ পদ্ধতি ও সংক্ষিপ্ত পদ্ধতি। সংক্ষিপ্ত পদ্ধতিতে বিচার হলে আপিলের অধিকার হ্রাস পায়।
সাধারণ বিচারে 50 টাকার কম জরিমানা হলে আপিল চলে না, কিন্তু সংক্ষিপ্ত বিচারে 200 টাকা জরিমানা আদেশে আপিল চলে না, তবে এক্ষেত্রে রিভিশন দায়ের করা যাবে। ধারা 417 খালাসের নিমিত্তে আপিল, অ্যাপিল ইন কেস অফ অ্যাকুইটাল। সরকার যে কোনো ক্ষেত্রে আপিল দায়ের করার জন্য পাবলিক প্রসিকিউটরকে নির্দেশ দিবেন। কোনো আদালতের দ্বারা মূল মামলা বা আপিলে প্রদত্ত খালাসের আদেশের বিরুদ্ধে হাইকোর্ট বিভাগে মূল মামলায় বা আপিলে ম্যাজিস্ট্রেট প্রদত্ত খালাসের আদেশের বিরুদ্ধে দায়রা আদালতের দ্বারা প্রদত্ত মূল খালাসের আদেশের বিরুদ্ধে হাইকোর্ট বিভাগে এবং যে কোনো ম্যাজিস্ট্রেটের দ্বারা প্রদত্ত মূল খালাসের আদেশের বিরুদ্ধে দায়রা আদালতে খালাসের আদেশের তারিখ হতে 60 দিন অতিক্রান্ত হওয়ার পর ফরিয়াদি খালাসের আদেশের বিরুদ্ধে কোনো আপিল দায়ের করলে হাইকোর্ট বিভাগ তা গ্রাহ্য হবে না। এক কথায় উত্তর, পুলিশি মামলায় খালাস আদেশের বিরুদ্ধে কে আপিল করতে পারে? পাবলিক প্রসিকিউটর। দায়রা জজ বা অতিরিক্ত দায়রা জজ প্রদত্ত খালাস আদেশের বিরুদ্ধে আপিল দায়ের করতে হয় হাইকোর্ট বিভাগে। একজন অভিযোগকারী খালাস আদেশের বিরুদ্ধে আপিল করতে পারে 60 দিনের মধ্যে। দায়রা আদালত প্রদত্ত খালাস আদেশের বিরুদ্ধে আপিল করতে হবে হাইকোর্ট বিভাগে। যুগ্ম দায়রা জজ প্রদত্ত খালাস আদেশের বিরুদ্ধে আপিল দায়ের করতে হয় হাইকোর্ট বিভাগে। ম্যাজিস্ট্রেট আসামিকে খালাস দিলে কি করবেন? আপিল। তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট প্রদত্ত খালাস আদেশের বিরুদ্ধে আপিল হবে দায়রা জজ আদালতে। খালাস এবং মৃত্যুদণ্ডাদেশ ব্যতীত অন্যান্য আদেশের বিরুদ্ধে হাইকোর্ট বিভাগে আপিল করতে হবে কতদিনের মধ্যে? 60 দিনের মধ্যে। খালাস এবং মৃত্যুদণ্ডাদেশ ব্যতীত অন্যান্য আদেশের বিরুদ্ধে হাইকোর্ট বিভাগ ব্যতীত অন্য কোনো আপিল এখতিয়ার সম্পন্ন ফৌজদারি আদালতে আপিল করতে হবে কত দিনের মধ্যে? 30 দিনের মধ্যে। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট প্রদত্ত 3 বছরের কারাদণ্ডাদেশের বিরুদ্ধে মহানগর দায়রা জজ আদালতে আপিল করতে হয় কত দিনের মধ্যে? 30 দিনের মধ্যে। ম্যাজিস্ট্রেট কর্তৃক প্রদত্ত খালাস আদেশের বিরুদ্ধে আপিল দায়ের করতে হবে ড্যাশ এর নিকট, দায়রা জজের নিকট। কমপ্লেন কেস, সিআর কেসে খালাস আদেশের বিরুদ্ধে আপিল করতে পারে পাবলিক প্রসিকিউটর ও অভিযোগকারী উভয়ে। একটি কমপ্লেন কেসে প্রদত্ত খালাসের রায় কতদিনের মধ্যে কমপ্লেন্ট আপিল করতে পারবে? 60 দিনের মধ্যে। নালিশি মামলায় আসামি খালাস পেলে উক্ত আদেশের বিরুদ্ধে ড্যাশ দিনের মধ্যে আপিল করতে হয়? 60 দিনের মধ্যে। উচ্চ আদালতের নজির, যে সাক্ষ্যের ভিত্তিতে অভিমত ব্যক্ত করে খালাস প্রদান করা হয়েছে, উক্ত খালাসের বিরুদ্ধে রাষ্ট্রের দায়ের করা আপিল উহা দেখার উদ্দেশ্য সাক্ষ্য পুনর্বিবেচনা করতে আদালতের কাছে ইহা সম্পূর্ণরূপে উন্মুক্ত যে উক্ত অভিমত বিপদগামী, অনিয়ন্ত্রিত ও স্বেচ্ছাপ্রণোদিত এবং অন্যান্য সাক্ষীদের দেওয়া উত্তম ও নিখুঁত সাক্ষ্যের অবজ্ঞা। 43 ডিএলআর এডি 83। খালাসের বিরুদ্ধে আপিলের ক্ষেত্রে আপিল আদালতে বিচারকারী আদালতের কোনো মতের উপর হস্তক্ষেপ করবেন না যতক্ষণ পর্যন্ত অশুভ অথবা বিকৃত কিছু পাওয়া না যায়। 55 ডিএলআর 568। ফৌজদারি কার্যবিধির 417 1 ও 2 ধারার অধীন শুধু সরকার ও নালিশকারী খালাসের আদেশের বিরুদ্ধে আপিল দায়ের করতে পারে। এজাহারকারী শুধু চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদেশের বিরুদ্ধে রিভিশন দায়ের করতে পারে, কিন্তু এই মামলায় নালিশকারী নয় এমন ব্যক্তি আপিল দায়ের করেন যা আইনে অনভিপ্রেত। 73 ডিএলআর এডি 153। ধারা 417 ক, অপর্যাপ্ত সাজার বিরুদ্ধে আপিল, অ্যাপিল এগেনস্ট ইনঅ্যাডিকুয়েন্সি অফ সেন্টেন্স। কোনো আদালতের বিচারে প্রদত্ত দণ্ডাদেশের ক্ষেত্রে দণ্ডাদেশের অপর্যাপ্ততার কারণে হাইকোর্ট বিভাগ আপিল দায়ের করার জন্য সরকার পাবলিক প্রসিকিউটরকে নির্দেশ দিতে পারেন। আদালতে বিচারে দোষী সাব্যস্ত হওয়ার ক্ষেত্রে একজন ফরিয়াদি দণ্ডাদেশের অপর্যাপ্ততার কারণে আপিল আদালতে আপিল করতে পারেন, তবে
শর্ত থাকে যে দণ্ডাদেশের তারিখ হতে 60 দিন অতিক্রম হওয়ার পর আপিল আদালত কর্তৃক কোনো আপিল গৃহীত হবে না। এক কথায় উত্তর, প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট প্রদত্ত দণ্ডাদেশ অপর্যাপ্ত হলে রাষ্ট্রপক্ষ দণ্ডবৃদ্ধির জন্য কোথায় আপিল করতে পারে? হাইকোর্ট বিভাগে। অপর্যাপ্ত দণ্ডের বিরুদ্ধে কত দিনের মধ্যে আপিল দায়ের করা যায়? 60 দিনের মধ্যে। উচ্চ আদালতের নজির, ফৌজদারি কার্যবিধির ধারা 417 ক বিধান ব্যতীত দণ্ডাদেশে বর্ধিত করার জন্য আপিল রুজু আর কোনো বিধান নেই। দণ্ডাদেশের বিরুদ্ধে রুজুকৃত আপিলে আপিল আদালত কর্তৃক শাস্তি কমানো যেতে পারে, কিন্তু শাস্তি বর্ধিত করা যাবে তখন যখন দণ্ড বর্ধন করবার জন্য আপিল দায়ের করা হয় এবং অভিযুক্ত ব্যক্তিকে তজ্জন্য কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। 51 DLR 439। কোনো পুলিশি মামলায় ম্যাজিস্ট্রেট খালাসের আদেশের দিলে সরকার যদি উক্ত আদেশের বিরুদ্ধে আপিল না করে তাহলে এজাহারকারী ফৌজদারি কার্যবিধির 439 ক ধারার বিধান মতে দায়রা জজের নিকট রিভিশন দায়ের করতে উপযুক্ত। 50 DLR 19। ধারা 418। কোন কোন বিষয়ে আপিল গ্রহণযোগ্য? অ্যাপিলস অন হোয়াট ম্যাটার্স অ্যাডমিসেবল। ঘটনার প্রশ্নে বা আইনের প্রশ্নে আপিল চলতে পারে। এক কথায় উত্তর, কোন কোন বিষয়ে আপিল করা যায়? ঘটনার প্রশ্নে এবং আইনের প্রশ্নে। ধারা 419। আপিলের আবেদন, পিটিশন অফ আপিল। প্রত্যেকটি আপিল লিখিত দরখাস্ত আকারে করতে হবে এবং এরূপ প্রত্যেকটি দরখাস্তের সহিত যে আদালতে দাখিল করা হচ্ছে সেই আদালত ভিন্নতর নির্দেশ না দিলে যে রায় বা আদেশের বিরুদ্ধে আপিল করা হচ্ছে আদেশের সহিত ইহার একটি নকল দিতে হবে। এক কথায় উত্তর, আপিল আবেদনের সাথে সাথে জমা দিতে হবে রায় বা আদেশের নকল। আপিল আবেদনের সাথে যুক্ত করতে হবে রায়ের কপি এবং আদেশের কপি উভয়। উচ্চ আদালতের নজির, আপিল দায়ের করার সময় আপিল আদালতে যে আঞ্চলিক অধিক্ষেত্র থাকে তৎপরবর্তীতে আপিল আদালতের আঞ্চলিক অধিক্ষেত্র রদবদল হলে আগাম আপিলের আঞ্চলিক অধিক্ষেত্র নষ্ট হয় না। 9 DLR 424। আপিলকারী আত্মপক্ষ সমর্থন না করলে হাইকোর্ট বিভাগের রীতি হচ্ছে 419 ধারায় কোনো দরখাস্ত শুনানি না করা। 13 DLR 1। ধারা 420। আপিলকারী কারাগারে থাকলে তখনকার পদ্ধতি। প্রসিডিউর হোয়েং অ্যাপিলেন্ট ইন জেল। আপিলকারী কারাগারে থাকলে আপিলের নকল সহ তার আপিলের দরখাস্ত কারাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট পেশ করতে হবে এবং উক্ত কর্মকর্তা এই দরখাস্ত ও নকল যথাযথ আপিল আদালতের নিকট প্রেরণ করবেন। এক কথায় উত্তর, আপিলকারী কারাগারে থাকলে আপিলের দরখাস্ত কার নিকট পেশ করতে হবে? কারাগারের ভারপ্রাপ্ত অফিসারের নিকট। উচ্চ আদালতের নজির, সঠিক সময়ে দায়ের না করা এবং বিলম্ব মার্জনা না করার জন্য দরখাস্ত সাথে না দেওয়া জেল আপিল হাইকোর্ট বিভাগ স্ব-উদ্যোগে বিলম্ব মার্জনা করেন এবং অধস্থান আদালতের দ্বারা সংগঠিত অন্যায় বিচার প্রতিহত করতে আপিল গ্রহণ করেন। তামাদি দোষে দুষ্ট আপিল হাইকোর্ট বিভাগের রিভিশনে রূপান্তর করতে পারেন এবং এক্ষেত্রে 423 ধারায় প্রদত্ত ক্ষমতা প্রয়োগ করা যাবে। 23 DLR WP 12। বিশেষ দ্রষ্টব্য, ক্রিমিনাল রুল অ্যান্ড অর্ডার 2009 এর ভলিউম 1 এর 101 বিধি অনুযায়ী জেল আপিল সংক্রান্ত বিধান উল্লেখ করা হয়েছে। ধারা 421। আপিল সংক্ষিপ্তভাবে খারিজ, সামারি ডিসমিসাল অব আপিল। আপিল আদালত যদি মনে করে যে আপিলে হস্তক্ষেপ করার মতো পর্যাপ্ত কারণ নেই তবে আপিলটি সরাসরি খারিজ করে দিতে পারেন। অত্র ধারার অধীন আপিল খারিজ করার পূর্বে আদালত মামলার নথি তলব করতে পারবেন, কিন্তু এরূপ করতে বাধ্য হবেন না। এক কথায় উত্তর, দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর 1898 এর
421 ধারায় আপিল খারিজের আদেশ দেওয়ার ক্ষেত্রে মামলার নথি তলব করা আদালতের জন্য বিবেচনামূলক। আপিল আদালত সরাসরি খারিজ করতে পারে ফৌজদারি কার্যবিধির কত ধারায়? 421 ধারায়। উচ্চ আদালতের নজির: রেকর্ড তলব না করে সরাসরি আপিল খারিজ করা সঠিক নয়। 6 DLR 39। শাস্তির বিরুদ্ধে আপিল করা হলে গুণাগুণের উপর ভিত্তি করে নিষ্পত্তি করা আপিল আদালতের দায়িত্ব। 7 BCR AD 68। আপিলকারী যদি ধার্য তারিখে অনুপস্থিত থাকে এবং অনুপস্থিতির কারণে সরাসরি ফৌজদারি আপিল খারিজ করা বেআইনি। 22 DLR SC 63। নোট: ফৌজদারি কার্যবিধির এই ধারাটি দণ্ডাদেশের বিরুদ্ধে ও খালাসের বিরুদ্ধে আপিলের ক্ষেত্রে প্রযোজ্য। নন প্রসিকিউশন অর্থাৎ মামলা না চালানোর কারণে আপিল সংক্ষিপ্তভাবে খারিজ করা বেআইনি। ধারা 422। আপিলের নোটিশ, নোটিশ অফ আপিল। আপিল আদালত যদি সঙ্গে সঙ্গে আপিল খারিজ না করেন তবে যে সময় ও যেই স্থানে উক্ত আপিল শ্রবণ করা হবে সেই সময় ও স্থান সম্পর্কে আপিলকারী বা তার আইনজীবীকে নোটিশ দিবেন। ধারা 423। আপিল নিষ্পত্তির ব্যাপারে আপিল আদালতের ক্ষমতা। পাওয়ার অফ অ্যাপিলেন্ট কোর্ট ইন ডিসপোজিং অফ অ্যাপিল। খালাস আদেশের বিরুদ্ধে আপিলের ক্ষেত্রে আদালত আদেশ বাতিল বা পরিবর্তন করতে পারেন অথবা পুনরায় বিচারের নির্দেশ দিতে পারেন। দণ্ডাদেশের বিরুদ্ধে আপিলের ক্ষেত্রে আদালত দণ্ড বাতিল, বহাল বা শাস্তি কমাতে পারেন। দণ্ডবৃদ্ধি আপিল আবেদনের ক্ষেত্রে আদালত দণ্ড বাতিল বা শাস্তি কমাতে বা বাড়াতে পারেন। উচ্চ আদালতের নজির: গ্রেপ্তারের পর হতে আপিলকারীগণ দীর্ঘদিন আটক থাকার কারণে জরিমানা কমানোর প্রার্থনা মঞ্জুর করা যেতে পারে। 51 DLR 488। বিচারিক আদালতের অভিমত পরিবর্তন করে আপিল আদালত নথিতে থাকা সাক্ষ্যের উপর ভিত্তি করে আসামিকে দণ্ডাদেশ প্রদান করতে পারেন। 68 DLR AD 13। ধারা 425। আপিলে হাইকোর্ট বিভাগের আদেশ প্রত্যয়ন করে অধস্তন আদালতে পাঠাতে পারে। অর্ডার বাই হাইকোর্ট ডিভিশন অন অ্যাপিল টু বি সার্টিফাইড টু লোয়ার কোর্ট। এই অধ্যায় অনুসারে হাইকোর্ট বিভাগ কোনো মামলার আপিল নিষ্পত্তি করলে হাইকোর্ট বিভাগ উক্ত রায় যে আদালত কর্তৃক সিদ্ধান্ত, দণ্ড বা আদেশ লিপিবদ্ধ বা প্রদত্ত হয়েছে সেই আদালতে প্রত্যয়িত করে পাঠাবেন।